আমার চাচাকে, জি জি শেখ সাহেব আমার চাচাকে ডাকিয়ে নিয়েছেন কাছে নিয়ে চেয়ারে, বড় চেয়ারে বসছেন, হাতলের মধ্যে আমার চাচাকে বসেছেন। আমার চাচা কিন্তু তখন অনেক সিনিয়র। বসিয়ে বলে যে তোমার বড় ভাইকে আসতে বলো দেশে। তো আমার চাচা বলেছেন যে কিভাবে আসবে, ওনার তো নাগরিকত্ব নাই। বলে আমি আছি না, এইভাবে বলেছে। আমার সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল বলে বলে আমি জানি না, পরিচয় করি তো। সেই লোকটা ভালো, কিন্তু একটা খারাপ দলে জয়েন করেছে। পৃথিবীর ইতিহাসে ওনার মতো জনপ্রিয়তা খুব কম রাজনীতিবিদ পেয়েছে, খুব কম ব্যক্তি পেয়েছে। কিন্তু ওনার যেভাবে পতন হয়েছে, যেভাবে ওনার নিহত হওয়ার পরে কেউ প্রকাশ্যে ইন্না ইল্লাহ বলেছে বলে শোনা যায়নি, মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি। শেখ মুজিব সাহেব তো 1973 সালে ওনার নাগরিকত্ব বাতিল করেছে। আমার বাবা কিন্তু বলেছিলেন যে মুক্তিযুদ্ধ করাটাকে উনি খারাপ বলেননি। উনি বলেছেন আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে মুক্তিযুদ্ধ করতো, আমরা মুক্তিযুদ্ধে যোগদান করতাম। যে আওয়ামী লীগ এবং শেখ মুজিবকে নিয়ে আপনার বাবার মূল্যায়ন কি ছিল? আমার আব্বার সাথে সম্পর্ক কোনোদিনই খারাপ ছিল না। আর আব্বা তো আসলে কোনোদিনই কারো সমালোচনা করতে শুনিনি আব্বাকে। ওনার মধ্যে এটা একটা বিরল গুণ ছিল, যেটা আমি মনে করি যে একজন মুত্তাকি বান্দা হিসেবে ওনার এই বিরল গুণটা আমাদের দেশে নাই বললেই চলে। যে উনি কারো কোনোদিন সমালোচনা করতেন না, বরং আমরা যদি কখনো কারোর সমালোচনা ওনার সামনে কখনো করেছি, উনি আমাদেরকে থামিয়ে দিয়েছেন। তো সেই হিসাবে শেখ সাহেব সম্পর্কে ওনার অন্তরে উনি কি ধারণা পোষণ করতেন, এটা আমাদের বোঝার কোনো সুযোগ ছিল না। উনি আমাদের কারো সম্পর্কে কোনো কিছু বলেন না, কিন্তু উনি শেখ সাহেব কোনো খারাপ ধারণা করতেন বলে আমি মনে করি না। যদিও শেখ সাহেব অনেক এই দেশের রাজনীতি অস্থিরতা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী ছিলেন। উনি এই দেশে কোনো সুস্থ রাজনীতি চর্চা করেননি, এবং 72 সালের 10ই জানুয়ারি উনি পাকিস্তান থেকে আসার পরে 75 15ই আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত ওনার রাজনীতি কি দেশের জনগণ দেখেছে। উনি দেশে জনগণের কথা বলে ক্ষমতায় গিয়ে জনগণ হত্যা করেছে, ভোকা মিছিলে গুলি করে মানুষ হত্যা করেছে। যখন দেশে দুর্ভিক্ষ, তখন নিজের ছেলেকে সোনার মুকুট পরিয়ে উনি হীরার মুকুট পরিয়ে বিয়ে করিয়েছে। তো ওনার জনগণের জন্য প্রকৃত অর্থে কোনো দরদ ছিল না, এটা ক্ষমতা যাওয়ার একটা বুলি ছিল। এবং একই রকম ভাবে উনি ওনার বই লিখেছে যে গণতন্ত্র একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র কখনো শক্তিশালী হয় না। অথচ উনি বিরোধী দল যখন জাসদ হয়ে গেল, জাসদ যখন ওনারই হাতে তৈরি করা আসাম আব্দুর রব এবং ওনারই মানে সারাদিয়া মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার জলিল মির যখন জাসদ তৈরি করত, তখন জাসদের 30-40 হাজার নেতাকে উনি হত্যা করলেন। তো এরপরে উনি সেই গণতন্ত্রের কথা বলে বলে ক্ষমতায় গেলেন, জনগণের কথা বলে বলে ক্ষমতায় গেলেন, গিয়ে জনগণকে হত্যা করলেন, এবং 75 জানুয়ারি মাসে চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র টিপে হত্যা করলেন। পৃথিবীর ইতিহাসে ওনার মতো জনপ্রিয়তা খুব কম রাজনীতিবিদ পেয়েছে, খুব কম ব্যক্তি পেয়েছে। কিন্তু ওনার যেভাবে পতন হয়েছে, যেভাবে ওনার নিহত হওয়ার পরে কেউ প্রকাশ্যে ইন্না ইল্লাহ বলেছে বলে শোনা যায়নি, মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি, কেউ প্রকাশ্যে চোখের পানি ফেলেছে বলে শোনা যায়নি, আনন্দ মিছিল বের হয়েছে। তো একটা রাজনৈতিক নেতার এত জনপ্রিয়তা থেকে এত ধস হওয়ার কারণ মূলে ছিল ওনার এই জনগণ এবং গণতন্ত্র, এটা মুখের বুলি ছিল। রাজনীতি থেকে উনি থেকে উল্টা কাজ করেছেন। উনি যেই কথা বলে উনি পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে, পাকিস্তানের 47 পরে যে সরকার, তার বিরুদ্ধে উনি আন্দোলন শুরু করেছেন। উনি ঠিক সময় থেকে সেই কাজগুলি করেছেন, আরো বেশি খারাপ করেছেন। পাকিস্তান সরকার তো এত হাজার হাজার মানুষ হত্যা করেনি, উনি যে হত্যা করেছেন ওনার 3 বছর 3.5 বছর শাসন আমলে। তো আব্বাকে এগুলো কিন্তু সমালোচনা করতে দেখিনি। উনি আব্বার অন্যায়ভাবে আব্বার নাগরিকত্ব বাতিল করে 23 বছর আব্বাকে জনগণের সামনে আসতে দেয়নি। শেখ মুজিব সাহেব তো 1973 সালে ওনার নাগরিকত্ব বাতিল করেছে। এবং উনি তারপরে প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় আসার পরে বলেছে যে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল তার দরখাস্ত করলে উনি বিবেচনা করবেন। যারা দরখাস্ত করেছে সবাই পেয়েছে, আব্বা 3বার দরখাস্ত করেছে, দেয়নি। তারপরে তৃতীয়টার জবাব দিয়ে, প্রথম যেটা জবাবই জানে, তৃতীয়টা জবাব দিয়েছে যে আব্বা তখন লন্ডনে ছিলেন। তৃতীয় জবাব দিয়েছে যে আমরা বাংলাদেশ সরকার আপনার এই দরখাস্ত নাগরিকত্ব পুনর্বহারের অপারগতা প্রকাশ করছে। তো আমার দাদা এর মধ্যে মারা গেছেন, বাবা আসতে পারেনি, দাদিও মৃত্যু সজ্জায়। তখন প্রেসিডেন্ট জিয়া তখনও আপনার প্রেসিডেন্ট হননি, উনি তখনও প্রধান সামরিক আইন প্রশাসক, 78 সালের কথা বলছি। আমার দাদি ওনাকে দরখাস্ত করেছেন যে আমি মৃত্যু সজ্জায় আমার স্বামী ছেলেকে দেখে যেতে পারিনি, আমি একটু দেখে যেতে চাই।
তখন ওনাকে 3 মাসের ভিসা দিয়েছে আসার জন্য। এরপরে 3 মাসের ভিসা নিয়ে এসছেন, ভিসা শেষ হয়ে গেছে, পরে আবার বোর্ড এক্সটেনশনের জন্য দিয়েছে, 1 মাস এক্সটেন্ড করেছে নভেম্বর পর্যন্ত। জুলাই এসেছিলেন, অক্টোবর পর্যন্ত ভিসা ছিল, 1 মাস নভেম্বরে দিয়েছে, আবার দরখাস্ত করেছে, তখন 1 মাস ডিসেম্বর পর্যন্ত দিয়ে বলেছে আর বাড়ানো হবে না, ডিসেম্বর এত তারিখের মধ্যে আপনি দেশ ছাড়তে হবে। তখন আব্বা সমস্ত পাসপোর্ট সারেন্ডার করেছেন এবং বলেছেন যে আমি এই দেশে জন্ম হয়েছি, এই দেশে বড় হয়েছি, এই দেশের নাগরিক, আমি কোনো অন্যায় করে থাকলে, দেশে আইন ভঙ্গ করে থাকলে আইন বিচার করা হোক, আমি ফাঁসি মেনে নিতে রাজি আছি যে আমি বিচার অবন্যায় কিছু ঘটে থাকি, কিন্তু আমি এই দেশ থেকে যাবো না, আপনি যা ইচ্ছা করেন। এরপরে তো আরো অনেক লম্বা কাহিনী, ওনার নাগরিকত্ব 94 সালে উনি 92 সালে গ্রেফতার করলো বিএনপি সরকার। জামাত বিনা শর্তে সমর্থন দিল, সরকার গঠন করলো, কিন্তু এই সরকারি 92 সালে মার্চ মাসে ওনাকে গ্রেফতার করলো এবং তারপরে সরকারের বিরুদ্ধে মামলা করা হলো। মামলায় সরকার হেরে গেল হাইকোর্টে, অ্যাপিল করলো আপিলের ডিভিশনের ফুল বেঞ্চ সর্বসম্মত রায়ে ওনাকে ওনার নাগরিকত্ব পুনর্বহাল করলেন। এরপরে উনি 30 বছরের প্রথম বায়তুল মোকাররমে মিটিং করলেন। ওখানেও কিন্তু এই 30 বছর ওনাকে জনগণের সামনে আসতে দেওয়া হয়নি, কোনো ক্ষোভ প্রকাশ করেনি, বরং এরকম উদারতা দেখিয়েছেন যে উনি ওখানে ওই মিটিংয়ে প্রথমেই বলেছেন যে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবকে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে, এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশে প্রথম যিনি দায়িত্ব ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তো আমাদের দেশে রাজনীতিতে কাউকে প্রশংসা করার কোনো কৃষ্টি কালচার নেই, তাদেরকে প্রশংসা করা বা তাদেরকে সম্মান জানানোর কোনো কালচার নেই আমাদেরকে। বিদেশে সব দেশে দেখেন কোনো একটা নির্বাচনের পরে যে দল সরকার গঠন করে, প্রধান বিরোধী দল 24 ঘন্টার মধ্যেই একটা বিবৃতি দেয়, প্রধান বিরোধী নেতা, যে আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই এবং সর্বত্র সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আর আমাদের 91-এ যখন জামাতের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেল, তখন দেখা গেল 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী উনি বিবৃতি দিলেন যে 1 মুহূর্তে শান্তিতে থাকতে দিব না। মানে কি জঙ্গি মনোভাব দেখেন একটা। তো আমার বাবার কোনোদিন ওনার সম্পর্কে, শেখ সাহেব সম্পর্কে, আমি শেখ সাহেব সম্পর্কে অনেক কিছু খারাপ করি, কারণ গীবত করা না জায়েজ কোরআনে আছে, কিন্তু সূরা নিসা 4 নম্বর সূরা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে জালিমের মন্দ প্রচার ছাড়া অন্য কারো মন্দ প্রচার আল্লাহ পছন্দ করেন না। তার মানে জালিমের মন্দ প্রচার করাটা গীবত হিসেবে ধরা হয়নি। তো শেখ সাহেব জুলুম করেছেন, আমার বাবা থেকে আমাদের পুরো পরিবার বিচ্ছিন্ন ছিলাম আমরা দীর্ঘদিন। আমার বাবা 7 বছর দেশে আসতে পারেনি, 30 বছর নাগরিকত্ব পায়নি, মানুষের সামনে যেতে পারেনি। আমাদের পরিবার অনেক সাফারিং হয়েছে, এই পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীর কারণে আমাদের পরিবার অনেক সাফারিং হয়েছে। এগুলো প্রকাশ্যে বলার মধ্যে এগুলি গীবত না, এই জন্য আমি বলি। কিন্তু আমার বাবা কোনোদিনই কারো বিরুদ্ধে কিছু করেনি। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বা আপনার বাবা যখন বাংলাদেশে আসলেন তখন তো শেখ মুজিবুর রহমান জীবিত ছিলেন বটে? না, ছিলেন না তো। আব্বা এসেছেন 78 জুলাই। আচ্ছা, তার মানে তার সাথে কোনো সাক্ষাৎ না, কিন্তু এর আগে আব্বার সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে। 67, 68, 69 কম্বাইন্ড অপোজিশন পার্টি, কপ বলে, সিওপি, কপ একসাথে জামাত আওয়ামী লীগ আন্দোলন করেছে। 69-এ পিডিএম হয়েছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট। আব্বা জেনারেল সেক্রেটারি ছিলেন, আর আওয়ামী লীগের সহসভাপতি ছিল আব্দুস সামাদ আজাদ সিলেটের, উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন। একসাথে আন্দোলন করেছে এবং বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয়েছে। আমার বড় চাচা ক্যালকাটা মেডিকেলে ডাক্তারি পড়েছেন। আমার আব্বার ছোট চাচা ক্যালকাটা ইসলামিয়া কলেজ থেকে বিএমএ পাস করেছেন, ওখান থেকে ল করে এসে এখানে প্র্যাকটিস করেছেন এবং উনি পাকিস্তান মুসলিম লীগের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। আমার ছোট চাচা শেখ সাহেব একসাথে ওখানে ইসলামিয়া কলেজে পড়েছে এবং সেই সুবাদে ওনার বন্ধু। তো ওই সময়ে তখন ওই সুবাদে আমাদের পরিবারের সাথে ওনার একটা সম্পর্ক আছে। আমার চাচাও এখানে একসাথে হোস্টেলে ছিলেন একসাথে। তো উনি আমার চাচাকেও চিনতেন যে তুমি শফিকের ভাতিজা না, শফিক আমার চাচার নাম। আমার চাচা তখন মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন এখানে ঢাকা, বাংলাদেশ সিলেট মেডিকেল প্রিন্সিপাল ছিলেন। এবং আমার মনে আছে প্রথমে চাচা 71-এর চাচা ছিলেন আপনার, যেটা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি করেছে। এর আগে আওয়ামী লীগ তো সবকিছু অপহরণ করে, তারা এই পিজি হাসপাতালটার নাম করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইউনিভার্সিটি। তো এটা এখন নাম তো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হয়েছে। ওখানে যখন প্রথম পোস্ট গ্রাজুয়েট পিজিএমআইআর নাম ছিল, প্রজুয়েন্ট মেডিকেল অ্যান্ড পিজিএমআরআই, পিজিএ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট সম্ভবত নামটা ছিল। তো ওখানে আমার চাচা মাইক্রোবায়োলজি বিভাগের উনি প্রতিষ্ঠাতার প্রধান ছিলেন।
সেই সময়ে স্বাধীনতার পরে কোনো একটা অকেশনে শেখ সাহেবের সাথে দেখা হয়েছে। তো সে আমার চাচার বন্ধু হিসাবে সেই রকম একটু শ্রদ্ধা করতেন। পাশে ডাকি নিয়েছে, ডাকি নিয়ে চেয়ারে বসা, হাতালের উপরে বসে যেখানে বসো। আপনার আবার বলছেন আমার চাচাকে, জি জি শেখ সাহেব আমার চাচাকে ডাকিয়ে নিয়েছেন কাছে নিয়ে চেয়ারে, বড় চেয়ারে বসছেন, হাতলের মধ্যে আমার চাচাকে বসেছেন। আমার চাচা কিন্তু তখন অনেক সিনিয়র। চাচা মেডিকেলে প্রফেসর ছিলেন, রাজশাহী মেডিকেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্যাথোলজির, তারপরে ঢাকা মেডিকেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্যাথোলজির। এবং আমি যখন কথা বলছি তখন উনি ঢাকা পিজি হাসপাতালে মাইক্রোবায়োলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এবং ওখান থেকে ওনাকে বদলি করে দিল রাজশাহীতে, সিলেটে মেডিকেলের প্রিন্সিপাল করে। তো কোনো একটা ডাক্তার যে কোনো একটা উপলক্ষে উনি সিলেট থেকে এসেছিলেন, তখন কাছে ডাকিয়ে নিয়ে চেয়ারের হাতলের মধ্যে বসিয়েছেন, বসিয়ে বলে যে বড় ভাইকে আসতে বলো দেশে। তো আমার চাচা বলেছেন যে কিভাবে আসবে, ওনার তো নাগরিকত্ব নাই। বলে আমি আছি না, এইভাবে বলেছে। তো আব্বার সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল বলে আমি জানি না। এবং আপনি যেটা বলেছেন, আব্বার সাথে বিভিন্ন সময় প্রেসিডেন্ট যখন আপনার রাউন্ড টেবিল কনফারেন্স করতো 69-এর সময়, আমি তো স্পষ্ট জানি এটা, একসাথে গেছেন। বিভিন্ন সময় যাতায়াতে বিভিন্ন পাকিস্তানে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রোগ্রাম হতো, বিভিন্ন দলের নেতারা যেত, একসাথে প্লেনে ট্রাভেল করেছেন, আব্বাকে পরিচয় করে দিত। সেই লোকটা ভালো, কিন্তু একটা খারাপ দলে জয়েন করেছে। এভাবে বলতো? হ্যাঁ, ঠাট্টা করে বলতো। আব্বাকে যেন একটা মজার জবাব দিয়েছেন। আব্বা তো খুব মানে সেন্স অফ হিউমার যেটা বলে, রস বোধ ওনার খুব প্রখর ছিল। আব্বাকে একটা মজা এই মুহূর্তে মনে আসছে না। আব্বা একটা খুব মানে ভালো জবাব দিয়েছেন আর কি। বলে গোলাম আজম লোকটা ভালো, কিন্তু খারাপ দলে যোগ দেন। আব্বা ওই ধরনের একটা সুন্দর খারাপ ভালো মিলিয়ে সুন্দর জবাব দিয়েছেন আব্বা। তো আব্বার সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল বলে জানি না। আব্বা মনে মনে তার অপশাসন তো দেখেছেন, জেনেছেন, কিন্তু এর বিরুদ্ধে কোনোদিন উনি কোনো বিষোদ্গার করেননি বা কোনো সমালোচনা করেননি। উনি সমালোচনা করেন স্বভাব বিরুদ্ধ। 75-এর 15 আগস্ট নিয়ে আপনাদের কাছে? না, আমার সাথে নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি। বরং আব্বা যখন ইংল্যান্ডে ছিলেন, তখন আব্বা সৌদি আরব প্রতি বছর হজে যেতেন। তো ওই সময় আব্বার সাথে, যেহেতু জামাতের নেতা ছিলেন আব্বা, এবং জামাতের সাথে সৌদি আরব গভর্নমেন্টের একটা ভালো সম্পর্ক ছিল। আপনারা হয়তো জানেন না, 1964 সালে জামাতকে আইয়ুব খান ব্যান করে দিয়েছিল, পাকিস্তান প্রেসিডেন্ট, এবং জামাতের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা মোদির ফাঁসির আদেশ হয়েছিল। এবং সৌদি সরকারের চাপে এই ফাঁসির আদেশ পাকিস্তান সরকার প্রত্যাহার করে ওনাকে মুক্তি দিয়েছে। ওনার ফাঁসির আগের দিনও ওনার ছেলে দেখা করতে গিয়ে, ওনার একদিন বা 2-1 দিন আগে দেখা করতে গেছে, কাঁদছে। তখন মৌলানা মোদি জবাব দিয়েছেন, আব্বা খুব সুন্দর করে বলে যে মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। এবং উনি তারপরে ফাঁসির আগে মুক্তি পেলেন। এবং সৌদি আরবের ইতিহাসে সৌদি আরব বিশ্বের 2জন ইসলামী চিন্তাবিদকে ওখানে ডেকে একটা বিশাল অনুষ্ঠান করে সম্মান দিয়েছে, পদক দিয়েছে, অনেক অর্থ উপহার দিয়েছে। একজন হলো বর্তমানে ডক্টর জাকির নায়েক, আরেকজন 70-এর দশকে এই মৌলানা মওদুদী। তো সেই হিসাবে মৌলানা মোদী সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন আব্বা হিসেবে। সৌদি সরকারের সাথে আব্বার একটা ভালো সম্পর্ক, জন ইংল্যান্ডে ছিল। তো বাদশাহ ফয়সালের সাথে আবার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। বাদশাহ ফয়সাল আব্বার ওই যে সৌদিরা যে রাজা বাদশার ওদের লম্বা জুব্বার উপরে আর একটা খুব রাজকীয় আপনার অনেক কাজ করা পোশাক পরে, হ্যাঁ অ্যাপ্রনের মতো, কিন্তু একদম লম্বা এবং খুব জুরির কাজ করা, আব্বাকে একটা উপহার দিয়েছিলেন। আব্বা আবার কোনো পড়েননি, আব্বা আমাকে দিয়েছেন, আমি পড়েছি মাঝে মাঝে। শীতের সময় ঈদ হলে পড়ি এটা আর কি। তো আব্বা বাদশাহ ফয়সালকে বলেছিল যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন। আমি বলছি 73-74-এর কথা। তখন বাদশাহ ফয়সাল বলেছিল যে আপনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করে দেয়, আমি যদি স্বীকৃতি না, আমি বাংলাদেশকে সাজিয়ে দিব, বাংলাদেশকে আমি একদম যা করণীয় সবকিছু করবো, আপনি ইয়ে করতে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে বলেন। তো এর মধ্যে 74 সালে তো বাদশাহ ফয়সাল মারা গেল। তা ইসরায়েলি চক্রান্ত, আমেরিকা ইসরায়েলি চক্রান্তে ওনার ভাতিজাকে দিয়ে ওনাকে হত্যা করালো। তারপরে যে বাদশার সাথে আবার যোগাযোগ হলো, আব্বা ওখানে আপনার একসময় বিমান বাহিনীর প্রধান ছিলেন এম.এ. তাওয়াব, এয়ার ভাইস মার্শাল তাওয়াব। ওনাকে ওই প্রেসিডেন্ট ইয়ার সময় 75 coup হয়েছিল, ওনাকে বের করে দেওয়া হয়েছিল। তো আব্বা ওনাকে দিয়ে একটা চিঠি দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু ওনাকে ঢাকা এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয়নি, ওই চিঠিটা পৌঁছে নাই। প্রেসিডেন্ট জিয়ার সময়, শেখ মুজিবের সময় আর পাঠানোর সুযোগ ছিল না। আব্বা ওটা পাঠাতে পারে, প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা চলে এসছেন, কিন্তু ওনাকে ঢাকা এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয়নি। কারণ কি? ওই এয়ার ভাইস মার্শাল তাওয়াব সম্ভবত ইয়ের পক্ষে ছিল না আর কি, সম্ভবত, আমি এক্স্যাক্টলি জানি না, সম্ভবত
জিয়ার পক্ষে ছিল না। বেগম বাহিনী প্রধান হিসেবে চাকরিচ্যুত হয়েছেন। ওনার আবার জার্মান নাগরিকত্ব ছিল, ওনার ওয়াইফ সম্ভবত জার্মান ছিল। তো উনি লন্ডনে আব্বার সাথে দেখা করেছিলেন, আব্বা তখন ওনাকে একটা চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু ওই চিঠিটা কোনোদিন পৌঁছেনি। তো আব্বা কোনোদিন শেখ সাহেব কেন কারোর বিরুদ্ধেই, আব্বাকে যে এত এত গালাগালি করেছে, আব্বা কারোর বিরুদ্ধে কোনোদিন মুখ খোলেননি। এটা একটা মানে বিরল। এখানে একটা ওনার সাথে ভালো সম্পর্ক ছিল বলে আমি জানি ব্যক্তিগত পর্যায়ে। এবং আমি অন্যান্য নেতাদের সাথে শহীদ নজরুল ইসলাম সাহেব আসলে আমাদের প্রতিবেশী এক বাসায় থাকতো। আমার এখনো মনে আছে 25শে মার্চের আগ পর্যন্ত পুরো মার্চ মাসে ডেইলি আলোচনা হচ্ছিল প্রতিদিন। উনি এখান থেকে যেতেন, গাড়ি ছিল না ওনার, রিক্সা করে হেঁটে গলির মাথায় গিয়ে রিক্সা নিতেন। এবং আমার চোখে ভাসে যে আব্বার সাথে আমাদের এই মসজিদের সামনে রাস্তার উপরে নজরুল ইসলামের সাথে কথা হয়েছে। তো আগের রাজনীতির মধ্যে খারাপের মধ্যে মোটামুটি সুস্থ রাজনীতি চর্চা ছিল, কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের পরে ধস হতে হতে এখন তো এটা। আপনি বললেন যে বাইতুল মোকাররমে প্রথম বক্তৃতাতে শেখ মুজিবের নাম কৃতজ্ঞতা সে স্মরণ করেছেন এবং বাংলাদেশের স্থপতি বলেছেন। এবং এই শব্দটাও আমি খুব, কারণ উনি স্বাধীনতার ঘোষণা করেননি, কিন্তু উনি স্বাধীনতা ঘোষণা, এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, কিন্তু উনি আমি স্বাধীনতা ঘোষণা করছি বলেননি। এবং বক্তৃতা শেষে উনি পাকিস্তান জিন্দাবাদ বলেছেন, এবং এরপরে 30 তারিখ পর্যন্ত আলোচনাও করেছেন উনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন। 25শে মার্চে আমার কাছে ভিডিও ক্লিপ আছে, 25শে মার্চে সাংবাদিকদের ফ্রেঞ্চ টেলিভিশনে আরো কোন টেলিভিশনে সাংবাদিক সাক্ষাৎ করে বলেছেন নো ইন্ডিপেন্ডেন্স। তো মানে উনি ঘোষণা করেননি, কিন্তু সমস্ত ঘটনাবলী যা হয়েছে এগুলি ওনার নেতৃত্বের ভিত্তিতেই হয়েছে, এই জন্য ওনাকে বাংলাদেশের স্থপতি বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এখনো আপনার এর আগে ইন্টারভিউতে বলেছেন আমাকে যে 71-এর অবস্থানটা সঠিক ছিল বা অখণ্ড পাকিস্তান, আমি ভুল করিনি, আবার বলেছি আমি ভুল করিনি। ভুল করিনি। কিন্তু এখন আবার আমরা এটা দেখি যে জামায়াতে বর্তমানে জামাত আছেন নেতাকর্মীরা কিন্তু 71-এর যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদ বলেন বা পুষ্পস্তবক অর্পণ করেন বা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কেন আমি জানি না। শহীদ মিনারে তো মনে করেন নিজামী সাহেব, মুজাহিদ সাহেব মন্ত্রিপরিষদ সদস্য হিসাবে দেশে প্রচলিত প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর সাথে গিয়েছেন। নিজামী সাহেব, মুজাহিদ সাহেব যে 5 বছর মন্ত্রী ছিলেন 2001 থেকে 6, তখন মন্ত্রিপরিষদের প্রচলিত প্রথা অনুযায়ী ওনারাও গিয়েছেন। তো পুষ্পস্তবক অর্পণ করাটা আমি শুনিনি কোনো মৌলানা এটাকে নাজায়েজ বলেছেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গাতে, সেটা হচ্ছে যে এখানে যাওয়া মানে তাদেরকে তো স্বীকৃতি দেওয়া, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। আমার বাবা কিন্তু বলেছিলেন যে মুক্তিযুদ্ধ করাটাকে উনি খারাপ বলেননি। উনি বলেছেন আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য না নিয়ে মুক্তিযুদ্ধ করতো আমরা মুক্তিযুদ্ধে যোগদান করতাম। তার মানে তখন মুক্তিযুদ্ধ করাটা একটা প্রয়োজন হয়ে পড়েছিল 25শে মার্চের পরে। কিন্তু ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করাটা আমরা সব সঠিক মনে করিনি। এবং উনি 3টা কারণ বলেছিলেন। আমরা যদি জানতে চান আমি বলতে পারি কারণ 3টা। বলেছেন। জি, আচ্ছা, ওকে। তো এই জন্য উনি কখনোই বলেননি যে মুক্তিযুদ্ধ যারা করেছে তারা খারাপ করেছে, এই কথা বলেননি। উনি বলেছে যে মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা না নিয়ে করলে আমরা করতাম। এবং উনি যেই 3টা কারণ বলেছেন, আজকে 54 বছর পরে মানুষ এই জুলাই বিপ্লব হয়েছে ওই 3টা কারণের উপর ভিত্তি করে। আর একটা প্রশ্ন হচ্ছে সাংঘর্ষিক বা সংযুক্ত করতে চাই যে 71-এ যে মানে হত্যাযজ্ঞটা হয়েছে, এটা তো আসলে যেহেতু স্বাধীন হয়েছে বাংলাদেশ, তারপরে পাকিস্তানিরা তো হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা আমরা শুনছি। পাকিস্তানিরা হত্যাযজ্ঞ চালিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী। হ্যাঁ, তো এটাকে সমর্থন দেওয়া অথবা নীরব থাকা, এটাকে সমর্থন দেননি 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি নীরব থাকেননি। আমার স্পষ্ট মনে আছে, আমি ক্লাস 8-এ পড়ি, 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস কার্জন হলে এক মিটিং উনি স্পষ্ট প্রতিবাদ করেছেন। কিন্তু আপনারা তো জানেন আমি মার্শাল করেছি এরশাদে মার্শাল 82-তে। আমি রেডিওতে টেলিভিশনে 2 বছর ডিউটি করেছি, রেডিওতে এবং টেলিভিশনে। খবর আমার কাছে আসতো, যিনি সংবাদ পাঠক আমার কাছে আসতো, আমি প্রতিটা ওয়ার্ড প্রতিটা লাইন পড়তাম। যদি আমি প্রয়োজন মনে করতাম করে কেটে দিতাম এবং প্রতিটা পৃষ্ঠায় আমি সাইন করে দিতাম। তারপরে এটা অন এয়ারে যেত, এবং যখন অন এয়ারে যেত আমি পাশে কন্ট্রোল রুমে বসে থাকতাম। তো যখন সামরিক শাসন চলে তখন কিন্তু এই রাজনৈতিক কর্মকাণ্ড বা বক্তব্য অনেক কড়াকড়ি আরোপ করা হয়, অনেক নিয়ন্ত্রণ থাকে। উনি প্রতিবাদ করেছেন, উনি একবার না অনেকবার প্রতিবাদ করেছেন, কিন্তু ওগুলি মিডিয়া সেন্সর করে ওগুলি আর প্রচার করতে দেওয়া হয়নি। সুতরাং উনি প্রতিবাদ করেননি, এটা সম্পূর্ণ ভুল কথা।
উনি প্রতিবাদ করেছেন কিন্তু কোনো প্রচার করেন এবং উনি বলেছেন এই কথা। আসলে আমি মুখে বলছি না, উনিও বলেছেন এই কথা।